দালাল ফর ইউ আমি একটু ভারতীয় ফুটবলের এই আইএসএলের সম্ভাবনা নিয়ে একটু আলোচনা করব। আজ কলকাতা ফুটবল লিগে হয়ে গেল, সেই ম্যাচ নিয়ে নতুন কিছু বলার নেই। শেষে হয়তো অল্প কিছু বললেও বলতে পারি, যদি শেষে মুড থাকে। নতুন করে কিছু বলা নেই। এবার দালাল ফর ইউ ব্যাপারটাতে আসা যাক। তো আজই একটা জিনিস দেখে ভালো লাগলো যে যে এক্সট্রা টাইম যে মিডিয়া চ্যানেল আছে, তাদের অবশেষে উপলব্ধি হয়েছে যে আইএসএলটা মূলত হচ্ছে মাছের তেলে মাছ ভাজা রান্না। মানে এতদিনে তাদের উপলব্ধি হয়েছে, জানি না হয়তো ভেতরে ভেতরে একটা অন্তরের উপলব্ধি হয়তো আগেই হয়েছিল, কিন্তু এখন সেটা তারা ব্যক্ত করলো, মানে জনসাধারণের জন্য তারা ব্যাপারটাকে ব্যক্ত করলো। তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। না, তারা ঠিকই বলেছে, এটা মাছের তেলে মাছ ভাজা, যেটা আমি বহু আগে একাধিক লেখায় বা একাধিক অডিওতে বলেছি। এটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসির মতন। যেরকম একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তার যে একটা ধরুন একটা কাস্টমার বেস থাকে, সে 1 লক্ষ হোক, 10 লক্ষ হোক, 1 কোটি হোক, তাদের থেকে যে প্রিমিয়াম পায়, সেই প্রিমিয়ামটা তারা সেইভাবে ক্যালকুলেট করে যাতে তারা কখনো লস না খায়। তারা যেই রিইম্বার্সমেন্ট করে, তাদের একটা হিস্টোরিক্যাল ডেটা থাকে যে কীরকম এই মুহূর্তে ট্রেন্ড চলছে, কত চিকিৎসা খরচ, সেইটা একটা হিসেব করে তাদের কাছে সব ফর্মুলা থাকে, মরে গেলে কত, এই কী কী অসুখ চলছে, সেই ভিত্তিতে তাদের যত পপুলেশন রয়েছে, কাস্টমার বেস, সেই সেই হিসেব করে তারা একটা প্রিমিয়াম করে, যাতে দিনের শেষে তারা লোকসান না, তাদের না লোকসান হয়। লটারির ব্যবসার মতো, মানে লটারিতে যারা ব্যবসা করে, যারা লটারি চালায়, যারা লটারি বিভিন্ন এই লক্ষ্মী সেই লক্ষ্মী রাজলক্ষ্মী ধনলক্ষ্মী, মানে যারা চালায়, তারা কোনো দিন লোকসান হয় না, তাদের লোকসান হয় না। তারা ওইভাবেই মডেলটা সাজানো, যে ক্যাসিনোর ক্ষেত্রে বলে না যে ক্যাসিনো নেভার লুজেস, হাউস নেভার লুজেস। হাউস মানে যে ক্যাসিনো হাউস, ওরা কোনো দিন ওদের লোকসান হয় না। কেউ হাসতে হাসতে ঢুকছে, কেউ কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, দিনের শেষে হাউসের কিন্তু কোনো লস হয় না। তো আপনার যে এফএসডিএল যেভাবে চালাচ্ছিল, ওটাকে হাউস নেভার লুজেস, মানে এফএসডিএল নেভার লুজেস। এবার এফএসডিএলে যেই রোজগারটা হচ্ছে, সেটা এফএসডিএলে আবার বিভিন্ন সাপ্লায়ার আছে, সেই সাপ্লায়ারের যারা মালিকানা, আবার এফএসডিএলের মালিকানা একই লোকের হাতে। তো হয়তো আপনি দেখলেন যে এফএসডিএল হয়তো বিশাল কোনো লাভ করলো না, কিন্তু এই সাপ্লায়ারদের যে কোম্পানি, তারা অনেক লাভের গুড় খেয়ে চলে গেল। তা অবশেষে এক্সট্রা টাইম বুঝলো, আমি জানি না বাকি মিডিয়া বুঝেছে কি না, কিন্তু অনেকেই বুঝবে না, যাদের ধরুন যাদেরকে পুষেছে, মানে এতদিন ধরে এফএসডিএল পুষেছে, তারা বুঝবে না। এবার ধরুন আমি তো আগের কয়েকটা অডিওতে আলোচনা করেছি যে কী সমীকরণ হতে পারে। আমরা ধরছি ওয়ার্স্ট কেস সিনারিও, বা ওইটা হয়তো আখেরে বেস্ট কেস সিনারিও, মানে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে হয়তো বেস্ট কেস সিনারিও, আপনাদের হয়তো আপাত দৃষ্টিতে সেটা ওয়ার্স্ট কেস মনে হলো। ধরলাম যে এআইএফএফকেই বললো যে তোমাকে চালাতে হবে। এআইএফএফ মানে যে নবনির্বাচিত এআইএফএফ, তাকেই বললো তোমাকেই চালাতে হবে। খুব কি খারাপ হবে? দেখুন, খারাপ হবে না। কারণটা বলছি, আপনারা যে আগের আই লিগের সাথে তুলনা করছেন, যেটা আপনাদেরকে তুলনা করতে বাধ্য করছে অনেকে, বা আপনাদের প্রভোগ করছে, সেই আই লিগটাতে কিন্তু মানে ক্লাব টাকা দিত না, মানে ক্যাপিটেশন ফি, ডোনেশন ফি বা ফ্র্যাঞ্চাইজ লাইসেন্স ফি ক্লাব দিত না। মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, জেসিডি, মহিন্দ্রা যারা খেলেছে, তারা একটা কানা করিও দিত না সেই মডেলে। যেমন কলকাতা ফুটবল লিগ খেলতে গিয়ে ইস্টবেঙ্গল কোনো টাকা দেয় আইএফএকে? মোহনবাগান টাকা দেয়? মোহামেডান টাকা দেয় না। তো এই আইএফএফকেও কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেও এই ক্লাবরা টাকা দিত না আই লিগে। এখন আই লিগে মানে সম্প্রসারণ করার জন্য, মানে দেখানোর জন্য তো টাকা নিচ্ছে, কিন্তু যখন আই লিগটা নাম্বার 1 লিগ ছিল, যেসব অংশগ্রহণকারী ক্লাব ছিল ইস্টবেঙ্গল সহ, প্রত্যেকে কেউ টাকা দিত না, একটা পয়সাও দিত না। এবার আপনারা যেটা করছেন, আপনারা বছরে 15 কোটি দিচ্ছেন, তো শুধু নয়, আপনার ম্যাচের আয়োজন আপনাদেরকেই করতে হচ্ছে, যেটা বলেছে, কিন্তু আলোচনা করেছে আজকে এক্সট্রা টাইম, যে ম্যাচের আয়োজন সম্পূর্ণভাবে ক্লাব করছে। আপনারা আবার কলকাতা লিগের যে ম্যাচ আয়োজন, সেটা করে আইএফএ করে, পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু। আপনারা অনেকে কান্নাকাটি করেন, এই সেই মাঠ ভেজা, এই পুলিশ, সব কিছু আইএফএ করে প্রত্যেকটা ক্লাবের জন্য, মানে শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য না, প্রত্যেকটা ক্লাবের জন্য করে। কিন্তু আইএসএলে কিন্তু প্রত্যেকটা ক্লাবকেই করতে হচ্ছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে,
আপনার টাকাতেই আপনি একটা লিগ চালাচ্ছেন, মাঝখান থেকে কেউ একটা লাভের গুড় খেয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে আপনি মাঝে দালালটাকে রাখবেন কেন? মানে হোয়াই দিস দালাল? এবার আপনি বলতে পারেন না দালাল তো আজকাল জীবনের সর্বক্ষেত্রে আছে। যেমন আমরা আগে দেখতাম বিয়ে বাড়িতে পাড়ার লোকজন, আত্মীয় স্বজন কোমরে গামছা বেঁধে হাতে গামলা নিয়ে মানে পরিবেশন করতে, এখন সেটা সম্ভব নয়। ঠিকই এখনকার দিনে যে সামাজিক পরিকাঠামো বা পুরো ব্যবস্থাটা বদলে গেছে, সেটা সম্ভব নয়। তাই আমরা একটা ক্যাটারারকে দায়িত্ব দিই, বা আপনি একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে দেন। অনেকেই আজকাল দেয় বিয়ে পুরো দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট একটা সংস্থাকে দিয়ে দেয়। কিন্তু আপনি এটা ভাবুন, মানে আপনি ক্যাটারার বা ইভেন্ট ম্যানেজমেন্টকে কি দায়িত্ব দিয়ে দেন আপনি কাকে বিয়ে করবেন? বা আপনি ধরুন বাবা, আপনি মেয়ের বাবা, আপনি ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দেন যে তুমি একটা পাত্র জোগাড় করে মেয়ের বিয়ে ঠিয়ে দিয়ে মেয়ের সব কিছু দায়িত্ব। আপনি তো একটা নির্দিষ্ট একটা কাজের দায়িত্ব দেন, কোনো একটা এজেন্সিকে দেন। দালাল বলছি না, এজেন্সি বলছি, শুনতে ভালো লাগে, বিদেশে এজেন্সি বলে। কোনো একটা নির্দিষ্ট কাজের দায়িত্ব দেন, একটা ইভেন্টের দেন। আপনি তো আপনার লাইফের দায়িত্ব দেন না, তাই তো? কিন্তু ভারতীয় ফুটবলের ক্ষেত্রে কী হয়েছিল, পুরো লাইফটাকে দিয়ে দিয়েছিল, বেচে দিয়েছিল। এটাকেই বলে বেচা। আপনি আপনার ইহকাল পরকাল, আপনার সমস্ত আপনার জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো বেছে দিয়েছেন, সেটাকেই বলে বেচা। আপনার নিজের সত্তাটাকে পুরোপুরি বেছে দিয়েছিলেন, এটা তো দরকার নেই। আপনি এই দালালটাকে কেন মানে পুরোপুরি নিজেকে বেছে দেবেন? আপনাকে যদি একটা লিগ চালাতে হয়, চালান না। মানে আপনি থাকুন, মানে ফেডারেশন থাকুক, আর থাকুক ক্লাব, আর থাকুক ডোনেশন। মাঝে একজন এসে কেন লাভের গুড়টা খেয়ে বেরিয়ে যাবে? সেইটা কেন? এবার আপনি বলতে পারেন আমরা এক্সপার্ট। আমি বলতে পারি কিসের এক্সপার্ট ভাই, কিসের এক্সপার্ট? রিলায়েন্স কিসের এক্সপার্ট? মানে বেচে তো কিছু সার্ভিসেস। আপনারা বলেন প্রোডাক্ট, অনেকে বলছে প্রোডাক্ট। কিসের প্রোডাক্ট? কোন প্রোডাক্টটা রিলায়েন্স বানায় যেটা মানে বিদেশে কেনা হয়? বা আপনার দেশেই বলুন না, কোন প্রোডাক্টটা? কোনো মোবাইল ফোন থেকে শুরু করে কিছু বানায় রিলায়েন্স বানায়? বা কোনো নামকরা ভারতীয় যেসব প্রাইভেট সংস্থা বানায়, টাটা কিছু গাড়ি বানায় জানি, মহিন্দ্রা কিছু গাড়ি বানায়। এছাড়া মানে প্রোডাক্টে তো ভারত খুব পিছিয়ে আছে। মানে ভারতের যারা বড় বড় মানে প্রাইভেট কোম্পানি, তাদের প্রচুর অর্থ, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কেউই তো কোনো প্রোডাক্ট বানাচ্ছে না। এবার বলে মার্কেটিং, মানে বলছিল এক্সট্রা টাইম বলছিল মার্কেটিংটা করতে পারিনি আই লিগের। আবার আগে মার্কেটিং আই লিগের করবে কী করে? আই লিগের তো বাজেটের টাকাটা করতে, আপনাদের ক্লাবরা তো টাকা দিচ্ছিল না। ইস্টবেঙ্গল, মোহনবাগান যারা যারা অংশগ্রহণ করতে আই লিগে, তারা তো আলাদা করে টাকা দিত না। তাই আপনার মার্কেটিংয়ের বা প্রমোশনের কোনো ছিল না, টাকা ছিল না। এবার আপনার টাকাতেই শুধু মানে মাছের তেলে মাছ ভাজা হচ্ছে না, ওর তেলটা দিয়ে একটু মানে তুলে রাখেন না, একটু ইলিশ মাছের তেল একটু আলাদা করে। আপনি ইলিশ মাছের যে কিছুটা তেল আপনি আবার পরে আবার গরম ভাতের সাথে একটু তেল লঙ্কা নুন দিয়েও একটু খান, আবার তেলে একটু ভাজা হয়ে যায়। তো রাখুন না, আপনি মাঝে কাটমানিটা না দিয়ে ওই দালাল পার্টিকে আপনি সেই মতন একটা বাজেটিং করুন। আর এই ভাবনা চিন্তা করার জন্য আপনি দরকার হলে লোক রাখুন কয়েকটা। মানে এফএসডিএল মানে কি বিশাল মানে হাতিগোলা নিয়ে এসছে, মানে যারা আই লিগে কাজ করতো তাদের কিন্তু নিয়োগ করেছিল। মানে এমন তো না মানে দারুণ কিছু। আর গোড়া সাহেবকে ধরে এনেছে, একজনকে ধরে এনেছিল সিও করে, সে আবার ওই সান্ডারল্যান্ডের সিও ছিল। সান্ডারল্যান্ড একটা সময় প্রত্যেক বছর রেলিগেট হচ্ছিল ইংলিশ ফুটবল লিগে, তার একটা সিওকে ধরে এনেছিল। মানে সে ফেল করছিল, তার ক্লাব এত ফেল করেছে যে সে মানে এলিজিবল হয়ে গেছে ভারতীয় ফুটবলের সিএ হওয়ার জন্য। তো এরকম ঠিক আছে, এরকম ফেলটু সাহেব অনেক পাবেন। মরাকেকো সাহেব ইসমাইল, যেমন কোচ আছে মরাকেকো একজন কোচ, এরকম মরাকেকো সিও পাবেন। যদি আপনাদের মনে হয় যে না আমার খয়েরি চামড়ার ওপর ভরসা নেই, একটু ফেলটুস সাদা চামড়ার উপর ভরসা পেয়ে যাবেন। সাদা চামড়া কালো চামড়া ফেলটুস প্রচুর পাবেন, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অনেক ভিখিরি, পেয়ে যাবেন সাহেব। তো যাকে একটু সিরিয়াস কথায় আসি। আর ওই মার্কেটিং করবেন, মানে কোন প্রোডাক্টটাকে মার্কেটিং করবে? অনেকে বলছে ক্রিকেটকে মার্কেটিং করেছে, ফুটবলকে করতে পারে। ক্রিকেট খেলাটাতে ভারত 83 সালে বিশ্বকাপ জিতেছিল, 83 সালে 1983-তে। তখন প্রাইভেটাইজেশন এগুলো ছিল না। ভারতীয় ফুটবল তো মানে গত 50-100 বছর কিছু করে উঠতে পারেনি সেই অর্থে। তো আপনি বেচবেনটা কি? তাহলে তো আপনি লোক ঠকানো কেস হয়ে যায়। ওই যে রাস্তায় বিক্রি করেন, আর গেঞ্জি বিক্রি করলো, একবার জলে দিলেন হাফ সাইজ হয়ে গেল, ব্লাউজ হয়ে গেল, ছিল গেঞ্জি হয়ে গেল ব্লাউজ।
বা ছিল গামছা হয়ে গেল রুমাল, তো আপনি আপনি কি মালটা বেচবেন মানে কি, আগে তো মালটাকে তৈরি করতে হবে, মালটাকে তো আগে তৈরি করতে হবে, না মাল তৈরি না করে বেচা মানে হচ্ছে আপনি ঠকাচ্ছেন, পাবলিককে ঠকাচ্ছেন, তো আপনাকে মালটা তৈরি করতে হবে সততার সাথে, নিষ্ঠার সাথে। তো সেইটা করতে তো মানে কি লাগে, মানে আপনি একটু মাথাটা খাটান, একদম অসম্ভব কিছু নয়। আপনি যদি ওই বললাম না, যদি বেস্ট কেস সিনারিও বা সো কল্ড ওয়ার্স্ট কেস সিনারিওতে যদি এই এফএসডিএল এর সঙ্গে বা কোনো প্রাইভেট সংস্থার সাথে কাজ করার অনুমতি না দেয় সুপ্রিম কোর্ট, তাহলে অসুবিধা নেই, খুবই সম্ভব। নিষ্ঠা, একটু বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, সততার সাথে কাজ করলে খুবই সম্ভব। মানে ক্লাবরা মিলে, এআইএফএফ মিলে, দরকার হলে আইএফএর সাথে বসে, পশ্চিমবঙ্গ সরকারের সাথে বসে, আর কোনো সরকার যদি আগ্রহী থাকে, মানে আগ্রহী পার্টি হতে হবে, ওরকম মানে এলেবেলে সরকার হলে হবে না। আসামের সরকার বলছে বাংলায় কথা বলা মানে সে বিদেশি, এরকম ছোট লোক সরকার, এরকম ছোট লোক বা মূর্খ মানুষ দিয়ে হবে না। যারা ধরুন একটু বুদ্ধিমান এবং যারা ফুটবলকে ভালোবাসে, ফুটবল নিয়ে কাজ করতে চায়, সে যে কোনো পার্টির সরকার হতে পারে, তারা সবাই একসাথে বসুক। আইএফএ আছে যারা চালাচ্ছে, দরকার হলে কেরালা ফুটবল সংস্থা লিগ ফিগ চালাচ্ছে, একসাথে বসুক। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যারা থাকবে ক্ষমতায়, ডাজেন্ট ম্যাটার কোন পার্টি, সে বিজেপি হোক, এই মুখ এই, কিচ্ছু এসে যায় না। যারা ফুটবল নিয়ে কাজ করতে চায় একসাথে বসুক, ক্লাবরা বসুক, একটা বাজেটিং করুক, দরকার হলে মার্কেট থেকে কিছু লোক নিয়োগ করুক। এফএসডিএল ধরুন, এফএসডিএল যদি না চলে, ওরা তো লাথি মেরে তাড়িয়ে দেবে প্রাইভেট সংস্থা। যারা কাজ করছে এই মুহূর্তে এফএসডিএলে, তারা তো রিলায়েন্সের ছেলে মেয়ে নয়, তারা মার্কেট থেকে তুলেছে, তারা অনেকে আই লিগে আগে কাজ করতো, তো তারাই আবার দেখবেন লেলা করে ঘুরে বেড়াচ্ছে বাজারে। তো তাদেরকে নিয়ে একটা সংস্থা বানাক, মাঝে কাঠমানিটা কেন আপনি খেতে দেবেন রিলায়েন্সের কিছু লোকদেরকে? তো সম্ভব, মানে এটা সম্ভব, আর এটা নিয়ে অত ভাববেন না, দেখা যাক কী হয়। আর এইটাই বলার ছিল যে আশা করি যে এখন অনেকে আস্তে আস্তে বুঝতে পারছে যে কি মডেলটা ছিল, ওই আপনার ক্যাসিনো মডেল ছিল, আপনারা জুয়ো খেলছেন, কেউ জিতছে কেউ হারছে, হাউস নেভার লুজেস, মানে যারা মালিক তারা কখনো লোকসান খাচ্ছে না। এটা এফএসডির ক্ষেত্রে একই হচ্ছিলো, ওই দালাল ফর ইউ বছর একটা সংস্থা ছিল। তো দেখা যাক কী হয়। আর ওই মানে আপনাদেরকে যারা বিভ্রান্ত করছে কিছু সাংবাদিক, তাদের কথা তো নাচবেন না, তাদের ওই বললাম না, পাতে একটু হয়তো রসগোল্লা কম পড়বে, কেননা তাদের কিছু রসগোল্লা সাপ্লাই তো ওখান থেকেই আসতো, রসগোল্লা মাছ মাংস 2 পিস বেশি খেত, খাবে, অত খাওয়ার দরকার কি, মানুষের সততার সাথে বাঁচবে, 1 পিসেই যথেষ্ট, রাত্রিবেলা 1 পিস মাছ খাবে যথেষ্ট, 2-3 পিসকে শরীর খারাপ করবে, মনে হবে আমি এটা অপকর্ম করেছি। যাই সকলে ভালো থাকুন।